নমস্কার, স্বাগত সিটিভিএনে এবং শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। আমার ছোট পড়ুয়া বন্ধু যারা রয়েছে স্পেশালি তাদের প্রিয় অনুষ্ঠান, তোমাদের প্রিয় অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এবং এখন কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতেই হবে, মাঝে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল তাতে করোনার প্রকোপ অনেকটা কমে গেছিল, একেবারে চলে গেছিল এটা বলা যায় না, কিন্তু প্রকোপ কমে গেছিল। কিন্তু যে সেকেন্ড ওয়েভ এই মুহূর্তে এসছে তাতে স্কুল কলেজ খোলার বিষয়টা কিন্তু আরও পিছিয়ে গেল, অর্থাৎ অনলাইন পড়াশোনার দিকেই আমাদের মনোযোগ দিতে হবে। আর তাই জন্যই সিটিভিএনের উদ্যোগ, সেই আগের বছর থেকে এই উদ্যোগ চলছে শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা যে ফিডব্যাকগুলো দাও সেই ফিডব্যাকগুলো আমাদের কাছে অত্যন্ত জরুরি এবং আমরা বুঝতে পারি যে তোমাদের এই অনুষ্ঠান ভালো লাগে, সে কারণেই এই অনুষ্ঠানকে প্রতিদিন তোমাদের সামনে নিয়ে আসা। এবং আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা জানাবো, তার আগে স্যারের সঙ্গে আলাপ করাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাঞ্জল স্যার, প্রাঞ্জল দেব। উনি আজ গুড মর্নিং স্যার আপনাকে। উনি আজ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি পড়াবেন, অর্থাৎ আমার দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়া বন্ধুরা রয়েছে তারা চটপট খাতা বই নিয়ে বসে পড়ো, পেন নিয়ে বসে পড়ো, স্যার যা বলছেন সেগুলো অবশ্যই নোট ডাউন করো। এবং স্যারের কাছেই জিজ্ঞেস করব আজ আমরা কি চ্যাপ্টার পড়বো স্যার? হ্যাঁ, আজকে ইকোনমিক্সেরই একটা ক্লাস 12-এর 5th চ্যাপ্টার, যেটা হচ্ছে প্রোডাকশন কস্ট বা বাংলায় উৎপাদন ব্যয়, এটা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করছি। ইকোনমিক্স সম্ভবত সবারই একটু ভয়ের সাবজেক্ট, কিন্তু এক্ষেত্রে ভয় পাওয়ার বা নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ইকোনমিক্স খুবই সোজা, একটু শুধু বুঝে পড়তে হবে। প্রথমেই বলি যে ইকোনমিক্স যে সাবজেক্টটা রয়েছে সেটা মুখস্থ করলে কিন্তু হবে না, ব্যাপারটা একটু বুঝে পড়তে হবে। তো সেক্ষেত্রে আর এটা এই ইকোনমিক্সে আরও একটা বিষয় হলো গ্রাফ। এই গ্রাফের ব্যবহার স্টুডেন্টরা যদি সব থেকে ভালো করতে পারে তাহলে ইকোনমিক্সটা তার কাছে খুব সহজ হয়ে উঠবে। তো সেই গ্রাফের ব্যাপারে এই চ্যাপ্টারে যাতে গ্রাফ সম্পর্কে আরও আইডিয়া থাকে এবং বিভিন্ন যে উৎপাদন যে ব্যয়গুলো হচ্ছে, একটা কোম্পানির কি কি খরচা হতে পারে বা কী করে একটা কোম্পানি কখন উৎপাদন শুরু করবে বা বন্ধ করবে, সেই সম্পর্কে গ্রাফের মাধ্যমে এবং বিভিন্ন পদক্ষেপগুলো আমরা আলোচনা করছি। তো এইখানে তাহলে শুরুতেই আমরা আজকে পড়ছি প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয়। বাংলায় যদি হয় তাহলে সেটাকে উৎপাদন ব্যয় বলা হচ্ছে। তো এই উৎপাদন ব্যয় জানতে গেলে প্রথমেই আমাদেরকে উৎপাদনের উপকরণ কি জিনিস সেটা সম্পর্কে আগে জেনে রাখতে হবে। তো এখানে উৎপাদনের উপকরণ কি জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমার কোনো জিনিস উৎপাদন করতে গেলে আমার যে দ্রব্যগুলো ব্যবহার করা হয় তো সেগুলোই হচ্ছে উৎপাদনের উপকরণ। কিন্তু তার সত্ত্বেও যে কোনো অর্থনীতিতে উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে যে কোনো চারটে, যেগুলো হচ্ছে প্রথম হচ্ছে আপনার জমি, 2 নম্বর হচ্ছে শ্রমিক, 3 হচ্ছে মূলধন বা ক্যাপিটালও বলা হয়, আর 4 নম্বর হচ্ছে সংগঠন বা উদ্যোক্তা। এই চারটে হচ্ছে উৎপাদনের প্রধান চারটি উপকরণ। তার কারণ হচ্ছে যে কোনো দ্রব্যই উৎপাদন করি না কেন আমার এই চারটি উপকরণ কিন্তু একান্ত প্রয়োজন। কারণ প্রথম হচ্ছে কি জমি, যে কোনো উৎপাদনের ক্ষেত্রেই আমার প্রথম যে উৎপাদনের উপকরণটি ব্যবহার হয় সেটা হচ্ছে জমি, কারণ কোনো কিছুই আমার জমি ছাড়া এখানে উৎপাদন হয় না। আর দ্বিতীয় হচ্ছে শ্রমিক, যাই উৎপাদন করি না কেন এক্ষেত্রে কিন্তু আমার একজন শ্রমিক লাগবেই। তো দ্বিতীয় প্রধান উপকরণ হলো শ্রমিক। তারপরে হচ্ছে তৃতীয় হচ্ছে মূলধন, অর্থাৎ আমরা যে মেশিনারি বা ইকুইপমেন্টস বা বিভিন্ন যে ধরো গোডাউন, এইগুলোর জন্য আমরা কিন্তু মূলধন একান্ত ব্যবহার করে থাকি, নাহলে কিন্তু আমার উৎপাদনটা হবে না। এছাড়া 4 নম্বর রয়েছে কি সংগঠন বা উদ্যোক্তা। তো এইখানে উদ্যোক্তা বলতে বোঝাচ্ছে যে কোম্পানিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বা পরিচালনা করছে। যদি এখানে উদ্যোক্তার অনুপস্থিত থাকে তাহলে কিন্তু একটা কোম্পানি কখনোই এগিয়ে যেতে পারে না। তো এক্ষেত্রে এই চারটে হচ্ছে উৎপাদনের উপকরণ, ঠিক আছে। তো এই উৎপাদনের উপকরণগুলো কেন বললাম, তার কারণ উৎপাদনের সময় আমার এক্ষেত্রে কিন্তু দুটো সময়কালের ব্যবহার হয়। সেই দুটো সময়কালের ভিত্তিতেই কিন্তু আমার উৎপাদন ব্যয়গুলো কীরকম হবে সেটা নির্ভর করছে। তো সেক্ষেত্রে
উৎপাদনের সময়কালগুলোকে আমরা ব্যাখ্যা করছি। উৎপাদনের সময়কাল, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বল্পকালীন সময়, আর আরেকটা হচ্ছে দীর্ঘকালীন সময়। এই দুটো হচ্ছে সময়কাল। এবারে এই স্বল্পকালীন সময় আর দীর্ঘকালীন সময় কি সেটা স্বল্পভাবে বলছি। তো স্বল্পকালীন সময় মানে হচ্ছে, আমরা প্রথমেই যে বললাম উৎপাদনের 4টি উপকরণ: জমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো এক্ষেত্রে স্বল্পকালীন সময় হচ্ছে এমন সময়কাল যেখানে আমি কেবলমাত্র একটি উৎপাদনের উপকরণকেই পরিবর্তন করতে পারবো। যদি আমি জমি পরিবর্তন করি তাহলে বাকিগুলোকে আমাকে স্থির রাখতে হবে। তো এইখানে স্বল্পকালীন সময়তে কিছু আলাদা আলাদা ব্যয় পাওয়া যায় এবং দীর্ঘকালীন সময়তেও কিছু আলাদা ব্যয় পাওয়া যায়। তো এইখানে দীর্ঘকালীন সময় কি জিনিস? দীর্ঘকালীন সময় হচ্ছে সেই সময়কাল যেখানে আমরা উৎপাদনের 4টি উপকরণকেই একসাথে পরিবর্তন আমরা করতে পারবো। তো এক্ষেত্রে হচ্ছে দীর্ঘকালীন সময়, এই সময়কালটাকে বলা হচ্ছে। তো এখানে এই চ্যাপ্টারে মূল যে বিষয় সেখানে আমি ঢুকে যাচ্ছি এবারে। এই ধারণাগুলো যদি না থাকে তাহলে কিন্তু এই ব্যয়ের চ্যাপ্টার একটু বুঝতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে এই ধারণাগুলো দিয়ে রাখলাম, এরপরে মূল যে চ্যাপ্টার সেখানে আমি ঢুকে যাচ্ছি। বেসিক জিনিসটাই হচ্ছে এটা না Basic, বুঝতে হ্যাঁ। পারলে না হলে চ্যাপ্টারটা বোঝা যাবে না, ব্যয়গুলো কিরকম ভাবে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তো এখানে প্রথমেই আলোচনা করব স্বল্পকালীন যে ব্যয়গুলো হচ্ছে সেই স্বল্পকালীন ব্যয়গুলো কি কি। ফার্স্ট হচ্ছে স্বল্পকালীন ব্যয়। স্বল্পকালীন ব্যয় হচ্ছে, এক্ষেত্রে আমি বলেছিলাম প্রথমেই যে স্বল্পকালে উৎপাদনের একটি উপকরণই পরিবর্তন করা যায় এবং বাকিগুলোকে স্থির রাখতে হয়। তো সুতরাং বোঝা যাচ্ছে এইখানে আমার উৎপাদনের উপকরণের কিন্তু কিছু স্থির উপাদান রয়েছে। তো সেক্ষেত্রে এইখানে আমাকে মনে রাখতে হবে যে এই স্বল্পকালীন সময় কিন্তু আমার কিছু স্থির ব্যয়ের উপস্থিতি থাকে। আর যে উৎপাদনের উপকরণটি পরিবর্তনশীল সেটার জন্য যে খরচা হয় সেইটাকে এখানে পরিবর্তনশীল ব্যয় বলা হচ্ছে। তো ফার্স্ট যেটা আসছি, মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয় বা এটাকে টিএফসি, টোটাল ফিক্সড কস্টও বলা হয় ইংরেজিতে। তো এই স্থির ব্যয় কি হচ্ছে? যেগুলো উৎপাদনের উপকরণের ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ উৎপাদন যাই হোক না কেন আমার এখানে সেই ব্যয়গুলোকে বহন করতেই হবে। তো এইগুলোই হচ্ছে মোট স্থির ব্যয়। যেমন ঘর ভাড়া, আমার উৎপাদন, ধরো আমি কোনো একটা ঘর ভাড়া নিয়ে কোনো একটা জিনিস উৎপাদন করছি। তো সেক্ষেত্রে আমার যদি উৎপাদন নাও হয় তাহলেও আমাকে ঘর ভাড়া দিতে হবে। আবার যদি 1 ইউনিট উৎপাদন করি বা একটা দ্রব্য উৎপাদন করি তাহলেও ঘর ভাড়া দিতে হবে, এবং 100টা দ্রব্য উৎপাদন করলেও আমাকে সেই একই পরিমাণই ঘর ভাড়া দিতে হবে। এখানে যদি ঘর ভাড়া 500 টাকা করে হয় তাহলে সেক্ষেত্রে আমার উৎপাদন যাই হোক না কেন আমার কিন্তু সেই 500 টাকা করেই ঘর ভাড়া দিতে হবে। তো তাই জন্য এটাকে স্থির ব্যয় বলে, যেটা উৎপাদনের পরিমাণের ওপর নির্ভরশীল হয় না। তো এই স্থির ব্যয়টাকে গ্রাফে যদি আমরা আঁকি তো কি হবে? এইখানে কিউ দিয়ে উৎপাদনের পরিমাণটা, মানে এক্স অক্ষতে উৎপাদনের পরিমাণটা পরিমাপ করছি, আর উলম্ব অক্ষ বা ওয়াই অ্যাক্সিসে মোট স্থির ব্যয় কতটা হলো সেটা পরিমাপ করছি। তো এইখানে স্থির ব্যয় যেটা হচ্ছে, স্থির ব্যয়টা অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়। তার কারণ কি দেখো, যদি আমি মোট স্থির ব্যয় 20 টাকা ধরি তাহলে এক্ষেত্রে 0 ইউনিট প্রোডাকশানও এটা 20 টাকা হবে। যদি 1 ইউনিট প্রোডাকশান করি তাতেও 20 টাকা হবে। 2, 3 যাই করি না কেন এটা 20 টাকাই হবে। তাই জন্য এটা অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়।
এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি এবছরে 5 নম্বর আসবে। 5 নম্বর বলতে এখানে এমসিকিউ থাকবে এবং দুটো এমসিকিউ থাকবে, একটা 1 নম্বরের প্রশ্ন থাকবে এবং একটা 2 নম্বরের প্রশ্ন থাকবে। তো এক্ষেত্রে এমসিকিউ বা 1 নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলোতে এখানে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে মোট স্থির ব্যয় রেখার আকৃতি কেমন হয়, বা এক্ষেত্রে মোট স্থির ব্যয় বলতে কী বোঝো, এটা 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে। তো এইটা গেল স্থির ব্যয়, যেটা উৎপাদনের পরিমাণের উপর নির্ভরশীল নয়। 0, 1, 2, 3 এমনকি এরকমভাবে যদি আমি 20 ইউনিট অবধিও প্রোডাকশান করি তাহলেও কিন্তু আমাকে এই 20 টাকায় খরচা বহন করতে হবে। তাই জন্যই এটা হচ্ছে মোট স্থির ব্যয়, যেটা কখনোই পরিবর্তন হয় না। তাহলে স্যার 5 নম্বর মানে খুব স্বাভাবিকভাবেই 5 নম্বরে 5 নম্বর পাওয়াটাই খুব সহজ যদি ঠিকঠাক ভাবে পড়া যায়। এই চ্যাপ্টারটা খুবই আপনার ইজি চ্যাপ্টার এবং স্কোরিং চ্যাপ্টার, কারণ এখানে 5 নম্বরে গোটা প্রশ্ন হলে কি হয় না, সেখানে 5-এ 5 পাওয়া যায় না। কিন্তু এখানে যেহেতু শর্ট কোশ্চেন বা এমসিকিউ আছে, তাই জন্য একটা ঠিক হলে 1-এ 1 গোটা পাওয়া যায়। এরকম যদি 3টে 1 নম্বর প্রশ্ন ঠিক হয় এবং 2 যদি ঠিক হয়ে যায় 2 নম্বরের মার্কসের যে কোশ্চেনটা, তাহলে কিন্তু 5 নম্বর পাওয়া খুবই সহজ ছাত্রদের পক্ষে। তো এরপরে মোট স্থির ব্যয়ের পরে যেটা আসছে সেটা হচ্ছে দু নম্বর হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। বা এটাকে ইংরাজিতে টোটাল ভেরিয়েবল কস্ট বলে। তো এই টোটাল ভেরিয়েবল কস্টটা কি, বা মোট পরিবর্তনশীল ব্যয়টা কি? তো এক্ষেত্রে মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেটা উৎপাদনের উপকরণের উপর নির্ভরশীল, অর্থাৎ যেটা উৎপাদনের পরিমাণের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হতে থাকে। যেরকম কি কাঁচামালের দাম, যদি আমি কোনো উৎপাদন না করি তাহলে কিন্তু আমাকে কাঁচামাল কিনতে হয় না। তো এক্ষেত্রে কাঁচামালের খরচা তখন শূন্য, অর্থাৎ উৎপাদন না হলে এই ব্যয় আমাকে বহন করতে হয় না। আবার উৎপাদন যত বৃদ্ধি করব তত কিন্তু আমার এই ব্যয়ের পরিমাণ বাড়তে থাকবে। যদি তোমার 1 ইউনিট উৎপাদন করি তাহলে ধরো এখানে দেখা যাচ্ছে কাঁচামাল 1 কেজি লাগছে, বা তোমার ধরো একটা কোনো বিস্কুট কারখানায় বিস্কুট তৈরি হচ্ছে, তো বিস্কুট কারখানার যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল বিস্কুটের জন্য যেরকম কি আটা বা ময়দা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 100 প্যাকেট বিস্কুট তৈরির জন্য এখানে আমার 2 কেজি ময়দা লাগছে। ঠিক একইভাবে যদি আমি এখানে 200 প্যাকেট বিস্কুট তৈরি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ আমার স্বাভাবিকভাবেই ময়দা প্রয়োজন হবে। তো যখনই ময়দা বেশি প্রয়োজন হবে তাহলে কিন্তু আমার এখানে কাঁচামালের যে খরচাটা সেটাও কিন্তু বাড়তে থাকবে। তো তাই জন্যই এটা বলা হয় মোট পরিবর্তনশীল ব্যয়, মানে উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তিত হয়। ঠিক আছে, তো এইটা যদি আমি রেখার মাধ্যমে দেখাই তাহলে এই আঁকাটা হবে কিছুটা এই ধরনের। একইভাবে তোমার এক্স অক্ষতে উৎপাদনের পরিমাণ মাপা হচ্ছে এবং উলম্ব অক্ষতে মোট ভেরিয়েবল কস্ট যেটা হচ্ছে সেইটা পরিমাপ করা হচ্ছে। তো এইখানে টিভিসি রেখার আকৃতিটা হয় উল্টো এস আকৃতির, এটা এরকমভাবে উঠতে থাকে। তার কারণও আছে, সেই কারণটা বলছি। তো আচ্ছা, এইখানে কারণটা বলার আগে আরেকটা বিষয় বলে দিই। দেখো আগে টিএফসি যেটা এঁকেছিলাম, টিএফসিটা কিন্তু ছিল এই জায়গা থেকে, মানে মূল বিন্দু থেকে কিন্তু হয়নি। টিএফসিটা হয়েছিল এই বিন্দু থেকে, মানে ওয়াই অক্ষর ওপরে কিছুটা ওপর অংশে একটা বিন্দু থেকে কিন্তু টিএফসিটা হয়েছিল। কিন্তু এইখানে টিভিসি দেখা যাচ্ছে কি যে জিরো বিন্দু বা মূল বিন্দু থেকে টিভিসি রেখাটা শুরু হচ্ছে। তো এইটার কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে যখন আমার উৎপাদন করতে হয় না তখন কিন্তু আমাকে এখানে কোনো ব্যয় বহন করতে হবে না। কিন্তু এই যে টিএফসির ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম উৎপাদন না হলেও আমাকে ঘর ভাড়া কিন্তু দিতে হবে। তাই জন্য এই টিএফসি রেখাটা শুরু হয়েছিল ওয়াই অক্ষর মাঝামাঝি অংশ থেকে বা কিছুটা ওপর থেকে। কিন্তু টিভিসিতে যেহেতু তোমার উৎপাদনের শূন্য হলে, মানে জিরো যখন প্রোডাকশান, তখন যেহেতু তোমার কোনো উৎপাদন খরচা বহন করতে হচ্ছে না, তাই জন্য কিন্তু এটা জিরো বিন্দু থেকেই শুরু হচ্ছে। এইবারে দেখো এই যে এই টিভিসি রেখাটা প্রথমে দেখো খুব হারে বেড়েছে, তারপরে বৃদ্ধির গতিটা কিছুটা কমে গিয়ে তারপরে কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে। তো এইটা স্বাভাবিকভাবেই একটা কোম্পানিতে তুমি ধরো
যে বিস্কুট কারখানার যে কথা বলছিলাম, তো 100 প্যাকেট বিস্কুট তৈরির জন্য যখন 1 কেজি ময়দা নিয়ে আসছে, তো আর 2 কেজি 200 প্যাকেট বিস্কুট তৈরির জন্য যখন 2 কেজি ময়দা নিয়ে আসছে, তখন কিন্তু আমার একটা গাড়িতে করেই আনা হয়ে যাচ্ছে। তো সুতরাং এখানে প্রথম 1 কেজির জন্য আমার গাড়ির যে খরচাটা হচ্ছে, 2 কেজির জন্য কিন্তু আমার সেই খরচাটাই হচ্ছে। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে কি এখানে না আমার কিছুটা ব্যয় হ্রাস পেলো, মানে পরিবহন ব্যয়টা কিন্তু আমার এখানে আর প্রয়োজন পড়লো না, শুধুমাত্র আমার ময়দা বা আটার দামটা দিলেই কিন্তু হয়ে গেল। তাই জন্য এখানে বৃদ্ধির হারটা কিছুটা হ্রাস পেয়েছে, বৃদ্ধি পাচ্ছে কিন্তু বৃদ্ধির গতিটা হ্রাস পেয়েছে। আবার এরপর যদি আরও বেশি আমি আনি, তখন আবার আমাকে 2টো গাড়ি বা 3টে গাড়ি আনতে হচ্ছে, তাই সেক্ষেত্রে আবার টিভিসি রেখাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবেই একটা টিভিসি অঙ্কন করা হয়। আর এইখান থেকে এমসিকিউ কিছু আসে, যেটা হচ্ছে টিভিসি রেখার আকৃতি কেমন হয়, যেরকম কি এটাকে বলতে হবে উল্টো এস আকৃতির বা ইনভার্টেড এস, উল্টো এস আকৃতিরই বলা হয়, ইনভার্টেড এস না, উল্টো এস আকৃতি। এই টিভিসি রেখার আকৃতি যদি কোশ্চেন আসে, বা এখানে 2 নম্বরেরও কোশ্চেন আসে অনেক সময়, মোট পরিবর্তনশীল ব্যয় কাকে বলে। তো এক্ষেত্রে মোট পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞা দিলেই এখানে কিন্তু সহজেই 2 মার্কস পাওয়া যায়। আর এমসিকিউতেও এটা কিন্তু খুব আসে। তো স্বাভাবিকভাবেই যে কোনো উৎপাদন সংস্থায় স্বল্পকালীন সময় এই দুটো ব্যয়ের উপস্থিতি কিন্তু থাকে। এবার আসি মোট ব্যয়তে। এরপরে হচ্ছে মোট ব্যয় বা টিসি, এটাকে বলা হয় টোটাল কস্ট, ইংরেজিতে বলা হয় টোটাল কস্ট। মোট ব্যয়, তো এই মোট ব্যয় কী জিনিস? মোট ব্যয় হচ্ছে আমরা যে একটু আগে আলোচনা করলাম, মোট স্থির ব্যয় টিএফসি আর যে টিভিসি, এই দুটোর সমষ্টি করলেই কিন্তু আমরা মোট ব্যয় পেয়ে যাব। মোট ব্যয় হচ্ছে একটা উৎপাদন সংস্থায় মোট যে ব্যয়টা হচ্ছে কোনো জিনিস উৎপাদনের জন্য, তো সেটাই হচ্ছে মোট ব্যয়। তো এই মোট ব্যয়টা আমরা পেতে পারি কি করে না, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়গুলোকে যোগ করে। তো তাই জন্যই এখানে টিসি ইকুয়ালস টু টিএফসি আর টিভিসি লেখা হয়। এইখানেও আঁকা আছে, সেই আঁকাটা এঁকে দেখাচ্ছি। এই টিসি আঁকার সময়, টিসি যেহেতু টিএফসি আর টিভিসি সমষ্টি, তাই এই টিসি আঁকার সময় কিন্তু টিভিসি এবং টিএফসি যে রেখাটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে ব্যাখ্যা করতে হবে, নাহলে কিন্তু টিসি পাওয়া যাবে না। অর্থাৎ একটা বিষয়, মানে যেগুলো আপনি বলছেন সেগুলো যারা শুনছো, আমার পড়ুয়া বন্ধু যারা রয়েছে, তারা অবশ্যই ভালোভাবে শোনার চেষ্টা করো, কারণ স্যার একেবারে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, একে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সোশ্যাল সাইট তো রয়েছে, পরে তোমরা দেখতে পাবে, কিন্তু এখন ভালোভাবে বোঝার চেষ্টা করো। কোনো রকম যদি কোনো অসুবিধে হয়, এটা আমাদের ফোন ইন প্রোগ্রাম, ফোন করতে পারো, ডিরেক্টলি স্যারের সঙ্গে কথা বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো, স্যার তোমাদের প্রশ্নের উত্তর দেবে। স্যার, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এইখানে ফার্স্টে এই যে টিভিসি যে কার্ভটা ছিল, টিভিসি কার্ভটা আঁকলাম, আর এর সঙ্গে মোট যে স্থির ব্যয়টা ছিল সেটাও কিন্তু এখানে আসবে, যেহেতু আমি টিসি ইকুয়ালস টু বলেছিলাম টিএফসি এবং টিভিসির সমান। তো এইখানে তাই টিসি কার্ভটা শুরু হয় কিন্তু এই টিএফসি যেখান থেকে শুরু হয় ঠিক সেইখান থেকে, এবং এটা টিভিসি রেখার সমান্তরালভাবে ওঠে। অর্থাৎ এই যে এই গ্যাপটা কিন্তু সবসময় সমান থাকে। তার কারণ কি হচ্ছে দেখো, আমি বলে দিচ্ছি এখানে। তার আগে বলা দরকার, আমি বলেছিলাম যে টিএফসি, টিভিসি আর টিসি এটা একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। 0 ইউনিট প্রোডাকশান তখন আমি কি বলেছিলাম না, টিএফসি অর্থাৎ মোট স্থির ব্যয় বহন করতে হয়।
তো যেটা ধরলাম আমি এখানে 20 টাকা, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এটা কত হবে? 20 টাকা করে হবে। 0 ইউনিটেও 20 টাকা দিতে হবে, 1 ইউনিটেও 20, 2তেও 20, 3এও 20, 4এও 20। যাই হোক না কেন আমার টিএফসিটা সবসময় স্থির। তো এক্ষেত্রে আরও একটা কথা বলেছিলাম, যখন আমার উৎপাদন হবে না তখন কিন্তু আমাকে কোনো পরিবর্তনশীল ব্যয় বা কাঁচামাল কিনতে হবে না। তো সেক্ষেত্রে টিভিসি তখন কিন্তু 0। তাহলে যদি আমি মোট ব্যয়টা, এই যে মোট ব্যয়টা যেটা রয়েছে, এই মোট ব্যয়টা যদি আমি টিএফসি আর টিভিসি যোগফলের মাধ্যমে পাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে টিসি প্রথম ক্ষেত্রে 0 ইউনিট প্রোডাকশানে টিসি হবে কিন্তু 20, যেহেতু 20 + 0 20। তো এরপরে 1 ইউনিটে ধরলাম আমি কাঁচামাল কিনতে হলো আমাকে 30 টাকার, তো সেক্ষেত্রে টিসি হবে 50। যদি এরপরে কাঁচামাল কিনতে হয় আমার 50 টাকার, তো টিসি সেখানে হবে 70। আর এরপরে যদি 100 টাকার কাঁচামাল কিনতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা 120। তো এইরকমভাবে চলতে থাকবে। তো এইবারে বিষয়টা হচ্ছে দেখো, এই যে 0 ইউনিট, এই 0 ইউনিট যখন প্রোডাকশান করছি আমার সর্বনিম্ন মোট ব্যয় কত হচ্ছে না 20 টাকার সমান। তো সেই জন্যই এইখানে এই যে মোট ব্যয় যে রেখাটা রয়েছে, এই মোট ব্যয় রেখাটা এখান থেকে শুরু হচ্ছে, এই টিএফসি যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকেই। তো এইখানে একটা কোশ্চেন আসে যে মোট ব্যয় রেখা, মোট স্থির ব্যয় রেখার যেখান থেকে শুরু হয় সেখান থেকেই কেন শুরু হচ্ছে। তো এইখানে বা টিসি রেখার সর্বনিম্ন যে বিন্দুটা, যেখান থেকে স্টার্টিং পয়েন্ট আর কি, যেখান থেকে শুরু হচ্ছে, সেটা টিএফসি থেকেই কেন শুরু হচ্ছে, তার কারণ হচ্ছে 0 ইউনিট প্রোডাকশানে বা উৎপাদন যদি নাও হয় তাহলেও কিন্তু আমাকে মোট স্থির ব্যয়টা বহন করতে হচ্ছে, তাই জন্য এটা মোট স্থির ব্যয়ের সমান হচ্ছে। তাই জন্য টিসি রেখাটা টিএফসি রেখা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই কিন্তু এটা শুরু হয়। এইবারে দেখো, আর এইখানে দেখো এখানে 0 ইউনিট যে প্রোডাকশান হচ্ছিল তখন টিভিসিটা 0, তাই জন্য টিভিসি রেখাটা এখানে 0 থেকেই স্টার্ট হচ্ছে। তো এইখানে এই যে ছকটা যে করেছি, এই ছকটায় আরও একটা জিনিস লক্ষ্য করে দেখো। আর এই আঁকার সময় আমি বলেছিলাম, এই আঁকাটার সময় আমি বলেছিলাম কি যে এই টিসি আর টিভিসির মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা সবসময় কিন্তু সমান থাকে। এই সমান দূরত্ব হওয়ার কারণ হচ্ছে দেখো, এইখানে টিভিসিটা এই যে ফার্স্টে যখন 0 ছিল তখন টিভিসি হচ্ছে 0, ঠিক আছে। আর যখন 1 ইউনিট প্রোডাকশান হলো তখন কিন্তু টিভিসি হলো 30। তার মানে টিভিসি বাড়লো বা মোট পরিবর্তনশীল বাড়লো কিন্তু এখানে 30 একক বা 30 টাকা। তো আবার এর পাশে দেখো মোট যে ব্যয় ছিল সেটা প্রথমে ছিল 0 ইউনিটে 20 টাকা এবং তারপরে হলো 50 টাকা। তার মানে এখানে মোট ব্যয়টাও বাড়লো কিন্তু একইভাবে 30 টাকা। আবার যদি 2 ইউনিট প্রোডাকশান করি তখন দেখা যাচ্ছে টিভিসি এখানে বেড়েছে আরও 20 টাকা, মানে 30 থেকে 50 হয়েছে, মানে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। আবার এখানে টিসিটাও বৃদ্ধি পেয়েছে 50 থেকে 70, মানে 20 টাকা। তো সুতরাং দেখা যাচ্ছে এখানে টিভিসিটা যে হারে বৃদ্ধি পাচ্ছে বা যত টাকা করে বৃদ্ধি পাচ্ছে, টিসিটাও কিন্তু বা মোট ব্যয়টাও কিন্তু সেই হারেই বৃদ্ধি পাচ্ছে। সুতরাং দুটো ব্যয়েরই বৃদ্ধির হার কিন্তু একই। তো সেই কারণেই এখানে টিসি রেখা এবং টিভিসি রেখা সমান্তরালভাবে সবসময় অবস্থান করে এবং দুটোই উল্টো এস আকৃতির হয়। তো এই গেল মোট ব্যয়, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের ধারণা। তো এইখান থেকে অনেক শর্ট কোশ্চেনও আসে, আর সেগুলো আলোচনা করলাম যে এটার আকৃতি কেমন হয়, বিশেষ করে এই রেখাগুলোর আকৃতি কেমন হয়, এগুলো কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে খুব আসে। আর এগুলোর সংজ্ঞা, অর্থাৎ 1 নম্বর অথবা 2 নম্বরের প্রশ্নই আসে হ্যাঁ, এই এই চ্যাপ্টার চ্যাপ্টার থেকে শুধুমাত্র 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেনই আসবে। এর পর কোনটায় আসবো স্যার? এরপরে এই চ্যাপ্টারে অনেকটা এখনো বাকি রয়েছে, এরপরে এটাই আলোচনা করব। এরপরে যে প্রান্তিক ব্যয় সম্পর্কে আলোচনা করা হবে। তো এক্ষেত্রে প্রান্তিক ব্যয় কী জিনিস, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে মার্জিনাল কস্ট বা এমসি। এই প্রান্তিক ব্যয় কী জিনিস? প্রান্তিক ব্যয় হচ্ছে প্রত্যেক বিক্রেতাই বা প্রত্যেক উৎপাদক সংস্থাই তো চায় যে মুনাফা বৃদ্ধি করতে। তো মুনাফা বৃদ্ধি করার জন্য তারা স্বাভাবিকভাবেই মুনাফা বৃদ্ধির জন্য উৎপাদনটাকেও বৃদ্ধি করে। তো উৎপাদন যখনই বৃদ্ধি হবে তখনই কিন্তু একটা কোম্পানির বা একটা উৎপাদক সংস্থার কিন্তু ব্যয় পরিবর্তন হতে থাকবে। তো এক্ষেত্রে
যদি একটা কোম্পানি অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদন করে তাহলে তার মোট ব্যয়ের যে পরিবর্তনটা হয়, অর্থাৎ ধরে নিচ্ছি এখানে 10 ইউনিট যখন প্রোডাকশান করছে তখন মোট ব্যয় ছিল তার 1000 টাকা, ঠিক আছে। এইবারে সে 11 ইউনিট প্রোডাকশান করছে, মানে একটা উৎপাদন বাড়ালো। কেন না, প্রত্যেক উৎপাদক সংস্থাই চায় তার প্রোডাক্টটা মার্কেটে বেশি পরিমাণে নিয়ে আসতে এবং উৎপাদনটাকে বৃদ্ধি করতে। তো সুতরাং একটা উৎপাদক সংস্থা যখনই উৎপাদন বৃদ্ধি করবে, তো এই উৎপাদন বৃদ্ধি করলে মোট ব্যয়ের যে পরিবর্তনটা হবে অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য, তো সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। তো এইখানে 10 থেকে আমি 11, মানে অর্থাৎ একটা জিনিস অতিরিক্ত আমি উৎপাদন করছি। তো এইখানে একটা জিনিস অতিরিক্ত উৎপাদনের ফলে দেখা যাচ্ছে আমার এইখানে 1080 টাকা এখন খরচা হচ্ছে। তো সেক্ষেত্রে আমার এখন মোট ব্যয় পরিবর্তন কতটা হলো না 80 ইউনিট। তো এইটাই হচ্ছে প্রান্তিক ব্যয়, মানে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের ফলে আমার মোট ব্যয়ের যে পরিবর্তনটা হচ্ছে সেটাই হচ্ছে এখানে প্রান্তিক ব্যয়। এবারে যদি আমি 12 ইউনিট উৎপাদন করি তাহলে দেখা যাচ্ছে এখানে আমার মোট ব্যয় হচ্ছে 1150 টাকা। তো এক্ষেত্রে আমার প্রান্তিক ব্যয় তাহলে কত হবে না 70 টাকা বৃদ্ধি পেল, ঠিক আছে। তো এইভাবে মোট ব্যয় থেকে প্রান্তিক ব্যয় পরিমাপ করা হয়। তো এইখানে অনেক সময় এরকমও দিয়ে দেয়, ধরো বলে দিল 11 ইউনিটে মোট ব্যয় 1080 টাকা, তো এবং 12 ইউনিটে মোট ব্যয় হচ্ছে 1150 টাকা। তো এখানে প্রান্তিক ব্যয়ের পরিমাণ কত 12 ইউনিটে। তো এখানে 12 ইউনিটে প্রান্তিক ব্যয় স্বাভাবিকভাবেই হচ্ছে কত 70 টাকা। তো এই 70 টাকাটা কী করে পেলাম, 1150 থেকে যদি আমি 1080 মাইনাস করে দিই, তো এইরকমভাবেই আমি প্রান্তিক ব্যয় পাবো। এইখানে প্রান্তিক ব্যয় কি হচ্ছে যদি এঁকে দেখাই, তাহলে প্রান্তিক ব্যয়ের একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা হচ্ছে এখানে প্রান্তিক ব্যয় হয় ইউ আকৃতির বা ইউ শেপড। এইটাও এখানে এমসিকিউতে দেয় প্রান্তিক ব্যয় রেখার আকৃতি কেমন হয়, বা এইখানে প্রান্তিক ব্যয়টা দেখা যাচ্ছে কি প্রথমে এটা নিম্নমুখী হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে একটি সময় সর্বনিম্ন হয়েছে এবং একটি স্টেজের পর সেটি ঊর্ধ্বমুখী হচ্ছে। তো এমসিকিউতে এই কোশ্চেনটা প্রায় দেখা যায়, যে বা টেস্ট পেপার দেখলে বিভিন্ন বই দেখলে তোমরা এটা দেখতে পাবে প্রায়শই, যে এমসি রেখার আকৃতি প্রথমে নিম্নমুখী পরে ঊর্ধ্বমুখী। এই কোশ্চেনটা কিন্তু খুব আসে। এবং আরও একরকমভাবে বলা যেতে পারে এই প্রান্তিক ব্যয় রেখার আকৃতি হচ্ছে ইউ আকৃতির, ঠিক আছে। তো এই ইউ আকৃতির হওয়ার কারণ হচ্ছে স্বল্পকালীন সময় উৎপাদনের একটি নিয়ম কার্যকর হয়, যেটাকে বলা হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধি। এই পরিবর্তনীয় অনুপাত বিধির কারণেই এই প্রান্তিক ব্যয় প্রথমে নিম্নমুখী হয় এবং পরে ঊর্ধ্বমুখী হয়। তো এই কোশ্চেনটাও কিন্তু আসে, প্রান্তিক ব্যয় রেখা ইউ শেপড বা প্রথমে নিম্নমুখী এবং পরে ঊর্ধ্বমুখী হওয়ার কারণ কি। একেবারে একটা বিষয় মাথায় রাখতেই হবে, স্যার কিন্তু পড়ানোর ফাঁকে ফাঁকে প্রশ্নগুলো বলে দিচ্ছেন যে কি কি প্রশ্ন আসতে পারে, সুতরাং তোমরা মাথায় রেখো, পরেও দেখতে পারবে। তবুও যে প্রশ্নগুলো স্যার বলছেন অবশ্যই সেগুলোকে নোট ডাউন করো, কারণ প্রথমেই স্যার বলেছেন 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন, 5-এ 5 পাওয়া খুব সহজ যদি এই চ্যাপ্টারটা মন দিয়ে ঠিক করে পড়া যায়। তাই স্যারের কথাগুলো মন দিয়ে শোনো। এই চ্যাপ্টারের এর পরে কি পড়বো স্যার আমরা, মানে এই চ্যাপ্টারই আরেকটু কন্টিনিউ করব। এরপরে গড় ব্যয় সম্পর্কে বিভিন্ন যে হচ্ছে সেগুলো আলোচনা করা হবে। এরপরে হচ্ছে তোমার এসি বা অ্যাভারেজ কস্ট, এটাকে গড় ব্যয় বলা হয়। এবারে এই গড় ব্যয় কি করে পাওয়া যায়, গড় ব্যয় হচ্ছে আমরা যে মোট ব্যয় পেয়েছিলাম সেই মোট ব্যয়কে যদি আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব না গড় ব্যয় পেয়ে যাব। তো এক্ষেত্রে গড় ব্যয় আমরা আরও অন্য একরকমভাবে বলতে পারি যে মোট ব্যয় এবং উৎপাদনের পরিমাণের অনুপাতটাই হচ্ছে গড় ব্যয়। তাই জন্য গড় ব্যয় যদি সূত্র আকারে লিখি, এটা একেবারে এই জায়গা থেকেই আমরা আসবো
যে বিষয়টা স্যার বলছিলেন যে অবশ্যই যেরকম আমরা গড় ব্যয় পড়ছি এবং গড় ব্যয়ের আগে পর্যন্ত যা যা পড়লাম সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই যে ক্লাস 12-এর অর্থনীতির প্রোডাক্ট কস্ট যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেই চ্যাপ্টারটার প্রত্যেকটা স্যার কিন্তু চেষ্টা করেছেন প্রত্যেকটা প্রশ্ন যাতে বলে দেওয়ার, এবং পড়ানোর ফাঁকে ফাঁকেই কিন্তু স্যার বলে দিচ্ছিলেন। স্যার আমরা চলে আসি গড় ব্যয়তে। গড় ব্যয় যেটা বোঝাচ্ছিলাম, গড় ব্যয়, তো গড় ব্যয় আমরা কি করে পাবো? মোট যে ব্যয় রয়েছে টিসি, মোট ব্যয় অর্থাৎ যে টোটাল কস্ট বা টিসি যে রয়েছে, এই টিসিকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় ব্যয় পেয়ে যাব। তো এক্ষেত্রে গড় ব্যয় রেখার আকৃতি, এই চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা রেখার আকৃতি কেমন হবে সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটার উপরে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। বেশিরভাগ সময়তেই 2015 সাল থেকে যে নতুন সিলেবাস এসছে, এই 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত, গত বছর যেহেতু পরীক্ষা হয়নি, 2019 সাল পর্যন্ত এই কিন্তু প্রত্যেক বছরই এই রেখার আকৃতি সম্পর্কে কিন্তু একটা করে কোশ্চেন প্রায় থাকেই, এবং প্রত্যেক স্কুলে যে টেস্ট হয় সেই টেস্টেও কিন্তু, বা টেস্ট পেপার যে বেরোয় বিভিন্ন পাবলিশারের, সেই টেস্ট পেপারগুলোতেও কিন্তু এই জিনিসটা, এই কোশ্চেনগুলো কিন্তু থাকে। বিভিন্ন রেখার আকৃতি কেমন হবে এবং কেন হবে, কি কারণে হচ্ছে, সেইগুলো কিন্তু থাকে। তো এই কোন রেখার আকৃতি কেমন হয় এগুলো সম্পর্কে কিন্তু ধারণা রাখা খুব প্রয়োজন। তো এইখানে গড় ব্যয় রেখার আকৃতি হয় স্বল্পকালীন গড় ব্যয় রেখা আর কি, যেহেতু এটা স্বল্পকালীন সময়ের ব্যাপারগুলো বলছি, তো স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি কীরকম হয় না ইউ আকৃতির। এইটারও কারণ হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধি। তার কারণ কি, এই পরিবর্তনীয় অনুপাত বিধিতে আগের চ্যাপ্টারে ছিল, তবুও সংক্ষেপে বলে দিচ্ছি। পরিবর্তনীয় অনুপাত বিধি হচ্ছে একটা উৎপাদনের উপকরণ যদি আমি ক্রমাগত বৃদ্ধি করতে থাকি তাহলে উৎপাদন প্রথমে বৃদ্ধি পায় এবং একটি স্তরে গিয়ে সেটি ম্যাক্সিমাম হয় এবং তারপরে সেটি হ্রাস পায়। তো এই উৎপাদন যখনই তোমার বৃদ্ধি পাচ্ছে তখনই কিন্তু আমার এই কিউ এর পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে। তো এই কিউ এর পরিমাণ বা এই যে হর যেটা রয়েছে, হর যত বড় হবে তত কিন্তু আমার ভগ্নাংশটা কমতে থাকবে, ভগ্নাংশের যে ভ্যালুটা সেটা কিন্তু কমতে থাকবে। সেই কারণেই এসএসসি রেখা প্রথম দিকে কমতে থাকে এবং একটা স্তরে গিয়ে সেটি সর্বনিম্ন হয়, এবং তারপরে আমরা পরিবর্তনীয় অনুপাত বিধিতে জানি যে একটি স্তরের পর উৎপাদনটা আর বৃদ্ধি সেভাবে কিন্তু পায় না। তো যখনই উৎপাদনটা বৃদ্ধি পায় না তখনই কিন্তু এই যে কিউ ছিল সেই কিউটা কিন্তু আর তখন বৃদ্ধি পাবে না। তো সেক্ষেত্রে তখন আবার ভগ্নাংশের যে ভ্যালুটা সেটা কিন্তু বাড়তে থাকবে। তো এইখানে ভগ্নাংশের ভ্যালু মানেই যেহেতু এসি বা অ্যাভারেজ কস্ট, তাই জন্য এইখানে অ্যাভারেজ কস্টটা কিন্তু একটি স্টেজের পরে বা একটি স্তরের পর সেটা বাড়তে থাকবে। তো সেই কারণে এই এসএসসি রেখাটাও কিন্তু ইউ শেপড হবে যেরকম এমসি রেখাটা ছিল। তো এমসি রেখার আকৃতি যেরকম হবে এসএসসি রেখার আকৃতিটাও কিন্তু ঠিক সেরকমই হবে। তো এক্ষেত্রে এসএসসি যে রেখাটা রয়েছে, এটা অনেক সময় এমসিকিউতে এটাও আসে যে এসএসসি রেখার আকৃতি কি হয় না, প্রথমে নিম্নমুখী এবং পরে ঊর্ধ্বমুখী হয়। তো এরপরে গড় ব্যয় যে গেল, এই গড় ব্যয়ের পরে ঠিক একইভাবে আসবে গড় স্থির ব্যয়, বা এএফসি। এই এএফসির কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের কোশ্চেনে কিন্তু খুব আসে। এএফসি কাকে বলে বা এএফসি রেখার আকৃতি কেমন হয় এবং কেন, এটা আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি কারণ এটা পরীক্ষায় কিন্তু খুব আসে। তো এএফসি কী করে পাওয়া যায়? মোট স্থির ব্যয় যেটা ছিল, মোট স্থির ব্যয়কে যদি আমি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমি এখানে এএফসি পেয়ে যাব। তো সুতরাং আরও একটা কথা আমি বলেছিলাম যে মোট স্থির ব্যয় কিন্তু সবসময় স্থির থাকে। তো সুতরাং সেই জন্য যদি আমি দেখি এখানে উৎপাদন ক্রমশ যদি বৃদ্ধি পেতে থাকে কি হবে, ধরে নিলাম আমি এখানে মোট স্থির ব্যয়টা হচ্ছে 20 টাকা আর উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো ফার্স্টে যদি 20 টাকা টোটাল ফিক্সড কস্ট হয় আর 10 ইউনিট যদি আমি উৎপাদন করি তাহলে এটা হচ্ছে কি এএফসি বেরোলো আমার 2 টাকা। ঠিক একইভাবে এর পরবর্তীকালে যদি এটা 100 টাকা হয়, যদি এটা 100 হয়ে যায় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে 0.2। ঠিক আছে, এরপর যদি উৎপাদন আমি আরও বাড়াতে থাকি তাহলে এটা হয়ে যাবে কি আমার 0.02।
0.02 এরকমভাবে এই উৎপাদনে যত এরকমভাবে বাড়তে থাকবে, মানে একের পেছনে যত শূন্য বাড়তে থাকবে তত কিন্তু এটা এরকম 0.0002 এরকমভাবে চলতে থাকবে। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এএফসি কিন্তু কখনোই এটা 0 হবে না, কিন্তু এটা ক্রমশ জিরোর কাছাকাছি যাবে, কিন্তু কখনো এটা জিরোর কাছাকাছি গেলেও কখনো এটা 0 হচ্ছে না। দেখো এটা 0.0002 বা আরও এখানে আরও কয়েকটা জিরো বসতে পারে, বা 21, 22 এরকমভাবে আরও এগোতে থাকে, কিন্তু এটা কখনোই জিরোর কাছাকাছি যাবে না। তাই জন্য এইখানে এই গড় স্থির ব্যয় যেটা আছে এই রেখাটার আকৃতি হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত, অর্থাৎ এই আঁকাটা অনেকটা এই রকম টাইপের আসে, আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। অর্থাৎ কি, এইখানে যে কটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে এই প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান হয়। সেটা বলে দিচ্ছি, এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে Q2, Q1, P1, P2, এইখানে আয়তক্ষেত্র যেটা হচ্ছে P2A Q1 0 ইকুয়ালস টু আয়তক্ষেত্র P1B Q2 0। এই যে আয়তক্ষেত্র দুটো পাওয়া যাচ্ছে এইখানে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সর্বদা এখানে সমান থাকে, তাই জন্যই এই রেখাটাকে বলা হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। তো এইখানে এই কোশ্চেনটা আরও একরকমভাবে আসে যে এএফসি কখনো শূন্য হয় না কেন। তো এইখানে আমাকে তখন বলতে হবে, যেহেতু আমার উৎপাদনের যে কোনো স্তরে টিএফসি সমান থাকে এবং আমরা এএফসিটা পাই টিএফসিকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে, তাই এক্ষেত্রে উৎপাদন যত বৃদ্ধি পাবে এএফসি কিন্তু তত হ্রাস পাবে, কিন্তু কখনোই শূন্যর কাছাকাছি এটা যাবে না এবং এটি আয়তক্ষেত্রিক পরাবৃত্ত আকৃতি ধারণ করবে। এই যে এই রেখাটা, এই এএফসি কার্ভ কিন্তু এই নিচে যে এক্স অক্ষ রয়েছে এই এক্স অক্ষতে কিন্তু কখনোই তোমার টাচ করবে না বা স্পর্শ করবে না। তো এইখান থেকে এই কোশ্চেনগুলো তো আসে। আর এরপরে যে কনসেপ্টটা রয়েছে, গড় পরিবর্তনশীল ব্যয়। বা এভিসি। এই গড় পরিবর্তনশীল ব্যয়টা কি? এই গড় পরিবর্তনশীল ব্যয় যেটা হচ্ছে, এই গড় পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে মোট পরিবর্তনশীল যে ব্যয় রয়েছে টিভিসি, সেটাকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা গড় পরিবর্তনশীল ব্যয় পাবো। ঠিক একইভাবে বলা যেতে পারে গড় পরিবর্তনশীল ব্যয় হলো মোট পরিবর্তনশীল ব্যয় এবং উৎপাদনের উপকরণের অনুপাত। তো এক্ষেত্রে গড় পরিবর্তনশীল ব্যয়টাও কি হবে? ইউ আকৃতির। এই ইউ আকৃতি হওয়ার কারণও হচ্ছে কিন্তু সেই পরিবর্তনীয় অনুপাত বিধি। এইখানে পরিবর্তনীয় অনুপাত বিধি স্বল্পকালীন সময়ে কার্যকর হওয়ার জন্যই কিন্তু গড় পরিবর্তনশীল ব্যয়টা ইউ আকৃতির হয়। তো এইখানে বা এটাকে আমরা ওই একইভাবে বলতে পারি যে গড় পরিবর্তনশীল ব্যয় প্রথমে নিম্নমুখী এবং একটি সময়ের পর সেটি ঊর্ধ্বমুখী হবে। তো এইখানে আমরা প্রথমে যেরকম একটা ইকুয়েশনের মাধ্যমে বা একটা সমীকরণের মাধ্যমে দেখাচ্ছি একটা জিনিস, তো আমরা ফার্স্টে দেখিয়েছিলাম কি টিএফসি প্লাস টিভিসি পাই, সমষ্টি করলে আমরা কি পাই না মোট ব্যয়টা পাচ্ছি। ঠিক একইভাবে উভয় পাশে যদি আমি কিউ দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ। তার কারণ কি, এই যে কিউ আর কিউ যদি আমি আবার লসাগু করি তাহলে আবার সেই এই জিনিসটাতেই ফিরে আসছে। তো এইখান থেকে আমি এইটা ঠিক আবার লিখতে পারি। আর এখানে টিসি বাই কিউ এর সূত্র কি ছিল? এসি। তো এইখানে টিএফসি বাই কিউ কী হয় না এএফসি হয়, আর টিভিসি বাই কিউ হয় না কি হয় না এভিসি হয়। তো এইখান থেকে আমরা কি পেলাম? গড় ব্যয় হচ্ছে গড় স্থির ব্যয় আর গড় পরিবর্তনশীল ব্যয় বা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের সমষ্টি। এটাও কিন্তু অনেক সময় আসে যে গড় ব্যয় কী ব্যয়ের সমষ্টি হয়। তো এইখানে গড় ব্যয় হচ্ছে কি না গড় স্থির ব্যয় আর গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি। এইভাবেই আমরা এখানে
এই একটা ইকুয়েশনের মাধ্যমে বা এটাকে প্রমাণ করলাম কি করে আমি মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয় থেকে মোট ব্যয় পেয়েছিলাম এবং সেখান থেকে কিভাবে গড় ব্যয় পাওয়া গেল। এইখানে যদি যে গড় ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয় যে এঁকেছিলাম সেই আঁকাগুলো যদি আমরা মার্চ করে দিই তাহলে এখানে কিন্তু একটা সম্পর্ক গঠন হয়, সেই সম্পর্কগুলো কিন্তু আসে পরীক্ষাতে, এমসিকিউ পেপারে কিন্তু এগুলো খুব দেয়। এই অক্ষতে এসি আর এমসি পরিমাপ করছি। তো এইখানে মনে রাখতে হবে এখানে যে কোশ্চেন আসে এখানে যে সম্পর্কটা পাওয়া যায়, প্রথমে দেখো 1 নম্বর সম্পর্কটা কি হচ্ছে, এসি যখন হ্রাস পাচ্ছে, এসি যখন নিম্নমুখী মানে এই যে এসি কার্ভটা যখন ক্রমশ কমছে তখন কি হচ্ছে এমসিও কিন্তু তখন কি হচ্ছে দেখো এমসিটা কিন্তু নিচে রয়েছে, তার মানে কি এমসিটা কম এসিটা বেশি, এটা হচ্ছে প্রথম সম্পর্ক। এরপরে 2 নম্বর সম্পর্কতে দেখো যেইখানে এসি সর্বনিম্ন মিনিমাম, এসি যেখানে মিনিমাম সেখানে দেখো এসি ইকুয়ালস টু এমসি হচ্ছে। আর 3 নম্বর সম্পর্কটা এইখানে কি আসছে দেখো যখন এসিটা বৃদ্ধি পাচ্ছে, যখন এসি বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে এসিটা দেখো কমে গেছে আর এমসিটা তখন বেড়ে গেছে, তাই জন্য এসি তখন লেস দ্যান এমসি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই 3টে সম্পর্ক একটু মাথায় রাখতে হবে। অনেক সময় বলে দেয় যে এসি যদি হ্রাস পায় তখন এসি এবং এমসির মধ্যে কি সম্পর্ক সৃষ্টি হয়, তারপরে এসি যখন সর্বনিম্ন হয় মানে এই পয়েন্টটাতে সর্বনিম্ন যখন হচ্ছে তখন এসি এমসির মধ্যে কি সম্পর্ক থাকে, বা এসি যখন বৃদ্ধি পায় তখন এসিএমসির মধ্যে কি সম্পর্ক থাকে, এগুলো কিন্তু এমসিকিউ পেপারে দেয় এবং এগুলো মাল্টিপল চয়েসে একটা কিন্তু এটা অপশান কিন্তু থাকে। তো এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তোমরা এগুলোকে ছবি তুলে রাখতে পারো, কারণ পরে এটা ভবিষ্যতে তাহলে কাজেও লাগতে পারে। এছাড়াও এই এতক্ষণ পর্যন্ত গেল কি এগুলো স্বল্পকালীন ব্যয়, আর দীর্ঘকালীন ব্যয়টা আলোচনা করব, কিন্তু দীর্ঘকালীন ব্যয়টা বেশি কিছু নেই, কারণ দীর্ঘকালীন ব্যয়টা আমি দীর্ঘকালীন সময় বলেছিলাম যে এক্ষেত্রে সবকটা উৎপাদনের উপকরণই কি হয় না পরিবর্তনশীল হয়। তো এইখানে যেহেতু উৎপাদনের সবকটা উপকরণই পরিবর্তনশীল হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো স্থির ব্যয়ের উপস্থিতি থাকে না। তো এইখানে 2 নম্বরের কোশ্চেন কিন্তু এটা খুব দেয় যে দীর্ঘকালীন সময় কোনো স্থির ব্যয়ের উপস্থিতি কেন থাকে না। তো সেটার উত্তর হচ্ছে দীর্ঘকালীন সময় যেহেতু উৎপাদনের সবকটি উপকরণই পরিবর্তনশীল হয় তো তাই জন্য এখানে কোনো স্থির ব্যয় বহন করতে হয় না, সবকটি ব্যয় এখানে পরিবর্তনশীল। তো তাই জন্য এইখানে দীর্ঘকালীন সময় কি হচ্ছে দীর্ঘকালীন সময়তে তাই আমরা কি বলি টিসি ইকুয়ালস টু টিভিসি, অর্থাৎ মোট ব্যয় ইকুয়ালস টু মোট পরিবর্তনশীল ব্যয়। এক্ষেত্রে সবসময় মোট ব্যয় কি হবে না মোট পরিবর্তনশীল ব্যয়ের সমান হবে। এইখানেও টিসি ওই একইভাবেই বলা যায় যে একটা কোম্পানি বা একটা উৎপাদক সংস্থা তাদের দ্রব্য উৎপাদন করতে গেলে যে ব্যয়টা তৈরি করছে, যে ব্যয়টা বহন করছে বা যে ব্যয়টা হচ্ছে সেটাই হচ্ছে এখানে মোট ব্যয়। তো এইখানে যেহেতু তোমার কোনো স্থির ব্যয়ের উপস্থিতি থাকে না তাই জন্য এই সময়তে কোনো এভিসি বা গড় পরিবর্তনশীল ব্যয়ও কিন্তু এক্ষেত্রে থাকে না। তো এইখানে লং রানে অ্যাভারেজ কস্ট যেটা রয়েছে, লং রান অ্যাভারেজ কস্টের ক্ষেত্রে কি হচ্ছে না টিসিকে যদি আমি কিউ দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আমরা লং রান অ্যাভারেজ কস্ট পেয়ে যাব। আবার ঠিক একইভাবে যদি আমরা দীর্ঘকালীন সময় মোট যে পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে সেটাকে যদি আমি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা গড় পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। তো
এক্ষেত্রে এক্ষেত্রে যদি আমরা স্বল্পকালীন সময়ে যে ব্যয় হচ্ছে, স্বল্পকালীন গড় ব্যয় এবং দীর্ঘকালীন গড় ব্যয়, এই দুটোর মধ্যে সম্পর্ক কি সেটা অনেক সময় এখানে এমসিকিউতে কিন্তু দেয়। তো এইখানে সবসময় হবে স্বল্পকালীন যে গড় ব্যয় হচ্ছিল, স্বল্পকালীন গড় ব্যয় গ্রেটার দ্যান ইকুয়ালস টু দীর্ঘকালীন গড় ব্যয়। তো এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষায় আসে, এসএসসি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এলএসি। আর এইখানে ছোট আরেকটা জিনিস রয়েছে, এইখানে দীর্ঘকালীন সময় মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটা কার্যকর হয় উৎপাদনের ক্ষেত্রে। তো সুতরাং এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই দীর্ঘকালীন যে গড় ব্যয় রেখাটা পাওয়া যায়, এই দীর্ঘকালীন গড় ব্যয় রেখার একটা আলাদা নাম রয়েছে, সেটাকে অনেক সময় এনভেলপ কার্ভ বা মোড়ক রেখাও কিন্তু বলা হয়। কারণ হচ্ছে অসংখ্য স্বল্পকালীন গড় ব্যয় রেখার সমষ্টি করে এখানে কিন্তু দীর্ঘকালীন গড় ব্যয়গুলো পাওয়া যায়। তো এটা একে দেখাচ্ছি। একেবারে স্যার, কিন্তু একদম সময় শেষ হয়ে গিয়েছে আমাদের আজকে, আর হাতে সময় নেই, আমাদের শেষ করতেই হবে। নেক্সট অন্য কোনো দিন আমরা এই জায়গাটুকু শেষ করে তারপর আবার ঠিক আছে অন্য চ্যাপ্টার পড়ব। তাহলে এই অবধি আজকে থাকুক। সবার ক্লাস 12-এর যে সামনেই এইচএস পরীক্ষা রয়েছে, সবার পরীক্ষা ভালো হোক এটাই কামনা করি, এবং সবাই আরও ভালো করে পড়ো, এবং এই এমসিকিউ যেগুলো বোঝালাম সেগুলো একটু খেয়াল রেখো। একদম। আর স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলবো, স্যার খুব সুন্দর করে বুঝিয়েছেন, তোমরা পরেও দেখতে পাবে, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল সাইটে আপলোড থাকবে, এটা কোনো অসুবিধে নেই, তোমরা যতবার খুশি দেখতে পারবে, কারণ স্যার সুন্দর করে একে একে বুঝিয়ে দিয়েছেন। মাথায় রেখো, 5-এ 5 পাওয়া এই চ্যাপ্টার থেকে খুব সহজ, যেমনটাই স্যার বললেন। স্যার অনেক থ্যাংক ইউ আপনাকেও। শেষ করছি আমাদের এই অনুষ্ঠান এডুকেশন অনলাইন, এখন এই পর্যন্তই। দেখতে থাকো সিটিভিএন।